জাপানের টোকিও শহর থেকে টেক অফ করার পর মাত্র 15 মিনিটের মধ্যে 24,000 ফুট উচ্চতায় উঠতে থাকা জাপান এয়ারলাইন্সের বোয়িং 747 বিমানটিতে একটি ভয়ানক বিস্ফোরণ ঘটে যায়। এই বিস্ফোরণে প্লেনের পেছনের অংশটি সম্পূর্ণ উড়ে যায়। প্লেনের ভেতরে উপস্থিত 520 জন প্যাসেঞ্জার এখন মৃত্যু পথের যাত্রী। মৃত্যুকে চোখের সামনে দেখেও পাইলট কিভাবে প্লেনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে। জাপান এয়ারলাইন্স 123 সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ানক দুর্ঘটনার সাক্ষী হতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আজ আমি আবার একটি ভয়ানক বিমান দুর্ঘটনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের ভিডিওতে। JA8119 নামে রেজিস্টার বোয়িং 747 সিরিজের এই বিমানটি 1974 সালে জাপান এয়ারলাইন্সের কাছে ডেলিভারি করা হয়। এই দুর্ঘটনার আগে প্লেনটি 18,000 বার আকাশে উড়েছে এবং সব মিলিয়ে মোট 25,000 ঘন্টা যাত্রা করেছে। এভাবেই 2 জুন 1978 সালে জাপানের ইটামি এয়ারপোর্টে ল্যান্ড করার সময় প্লেনের পেছনের অংশটি রানওয়ের সঙ্গে ধাক্কা খেয়ে খুব খারাপভাবে ড্যামেজ হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে প্লেনটির পেছনের অংশে এএফটি প্রেসার বাল্কহেডের অংশটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও প্লেনটিকে রিপেয়ার করার পর আবার আকাশে ওড়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তবে রিপেয়ারের কাজটি সম্পূর্ণ ভালোভাবে না হওয়ার কারণে পেছনের বাল্কহেডের অংশটি ফাটল ধীরে ধীরে বাড়তে থাকে। এই ব্যাপারে কারো কোনো আইডিয়া ছিল না যে আগামী দিনে এর কারণে কত বড় দুর্ঘটনা ঘটতে চলেছে প্লেনটির সঙ্গে। সামান্য একটি ভুল কত বড় বিপদ ডেকে আনতে চলেছে 520 জন মানুষের জীবনে। তো যাই হোক, এই অ্যাক্সিডেন্টের প্রায় 7 বছর পর 12ই আগস্ট 1985 জাপানের টোকিও শহরের হ্যানেডা এয়ারপোর্ট জাপান এয়ারলাইন ফ্লাইট 123 টোকিও থেকে ওসাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মোট 509 জন প্যাসেঞ্জার সহ 15 জন ক্রু মেম্বার ধীরে ধীরে প্লেনের ভেতর গিয়ে প্রবেশ করে। সেদিনের দিনটি ছিল জাপানের একটি ফেস্টিভ্যাল এবং ছুটির দিন। বিমানের ভেতরে থাকা বেশিরভাগ প্যাসেঞ্জারই ছুটি কাটাতে বাড়ি ফিরে যাচ্ছিল। ককপিটের ভেতরে 39 বছরের ফার্স্ট অফিসার ইয়োটাকা সাসি, বিগত 6 বছরে 4000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তি। আজকের দিনটি হতে চলেছে তার জন্য সব থেকে বড় পরীক্ষার দিন। আজকের এই যাত্রার পর তাকে বোয়িং 747-এর পার্মানেন্ট ক্যাপ্টেনের পদ দিয়ে দেওয়া হবে। এছাড়া তার সাথে ছিল 49 বছরের ক্যাপ্টেন মাসামি তাকাহামা। দুজন পাইলটের ঠিক পেছন দিকে 46 বছরের ফ্লাইট ইঞ্জিনিয়ার হিরোশি ফুকাডা বসেছিলেন। 10,000 ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তি তৃতীয়বারের জন্য এই প্লেনে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন। ট্যাক্সিওয়ে থেকে প্লেনটিকে ধীরে ধীরে রানওয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। তখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:12। ইয়োটাকা সাসি প্লেনটিকে রানওয়ে থেকে টেক অফ করে। টোকিও থেকে ওসাকা প্রায় 1 ঘন্টার পথ। এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর প্লেনটি যখন ধীরে ধীরে 24,000 ফুট উচ্চতায় পৌঁছে গেল, তখনই সে ল্যান্ডিংয়ের জন্য ডিসেন্স শুরু করে দেয়। জাপানের ওয়েদার রিপোর্ট সেদিন খুব একটা ভালো ছিল না। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আশঙ্কা ছিল। ক্যাপ্টেন এটা মাথায় রেখে যাত্রাপথে ঝড়ের হাত থেকে বাঁচতে ফ্লাইট 123 রুট সামান্য পরিবর্তন করেন। সাউথে সমুদ্রের ওপর দিয়ে প্লেনটিকে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো প্লেন তার উচ্চতা বাড়ায়, ওপরের দিকে হাওয়া পাতলা হওয়ার কারণে প্লেনের বাইরে বায়ুচাপ বেশ কমে যায়। প্লেনের ভেতরে উপস্থিত সমস্ত প্যাসেঞ্জাররা যাতে ঠিকমতো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, তাই প্লেনের ভেতরের অংশে বায়ুর চাপ বাড়ানোর জন্যে ইঞ্জিন থেকে প্লেনের ভেতরে বায়ু প্রবেশ করানো হয়। ককপিটে থাকা ইনস্ট্রুমেন্ট প্যানেলের উপরে নজর রেখে ফ্লাইট ইঞ্জিনিয়ার প্লেনের ভেতরের হাওয়ার চাপকে নিয়ম অনুযায়ী বাড়াতে থাকে। যখন বায়ুর চাপ বাড়ানো হয়, তখন প্লেনের ভেতরের বায়ুর চাপ বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করতে থাকে। প্লেনের মজবুত স্ট্রাকচার এটিকে খুব সাধারণভাবেই সহ্য করে নিতে পারে। কিন্তু কেউ গুণাক্ষরেও এটা টের পায়নি যে 7 বছর আগে ঘটে যাওয়া প্লেনের সঙ্গে সেই ছোট্ট অ্যাক্সিডেন্ট
প্লেনের ঠিক পেছনের অংশটিকে একেবারে নড়বড়ে করে দিয়েছে। সময়ের সাথে সাথে ফাটল অনেকটাই বেড়ে গিয়েছে। সন্ধে 6:24। টেক অফ করার 12 মিনিট পর প্লেনটি যখন 24,000 ফুট উচ্চতায় পৌঁছায়, প্লেনের পেছনের অংশে একটি ভয়ানক বিস্ফোরণ হয় এবং পেছনের কিছুটা অংশ একেবারে হাওয়াতে উড়ে যায়। প্লেনের পেছনে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ এই বিস্ফোরণে উড়ে যায়। প্লেনের ভেতরে রাখা প্যাসেঞ্জারদের সমস্ত লাগেজ ধীরে ধীরে সেই ফাটলের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে যেতে থাকে। ভেতরের বায়ুচাপ কমে যাওয়ার সাথে সাথেই অক্সিজেন মাস্কগুলো ঝুলতে থাকে। সমস্ত প্যাসেঞ্জারকে সিট বেল্ট এবং অক্সিজেন মাস্ক ব্যবহার করতে বলা হয়। এসব দেখে ক্যাপ্টেন তাড়াতাড়ি ট্রান্সপন্ডারে ৭,৭০০ ট্রেস সিগন্যাল ট্রান্সমিট করে দেয় এবং এই ট্রেস সিগন্যালের কাজ হলো আশেপাশে উড়তে থাকা সমস্ত বিমান এবং কন্ট্রোল রুমের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া যে এই প্লেনটি কোনো বিপদের সম্মুখীন হয়েছে। ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে অর্ডার দিল প্লেনটি ঘুরিয়ে নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে। এয়ারপোর্টে ফিরে যাওয়ার জন্য ফার্স্ট অফিসার প্লেনটিকে যেই ডান দিকে ঘোরালেন, প্লেনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একদিকে ঝুঁকে যেতে থাকে। ফার্স্ট অফিসার শরীরের সমস্ত বল দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই প্লেনটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এরকম মনে হচ্ছিল যেন প্লেনের সমস্ত সিস্টেম কাজ করাই বন্ধ করে দিয়েছে। তখনই ফার্স্ট অফিসারের নজর পড়ে তার সামনে থাকা কন্ট্রোল প্যানেলের ওপর। একটি একটি করে সমস্ত হাইড্রোলিক প্রেশার মিটার 0 রিডিং দেখাচ্ছিল। যে কোনো প্লেনে হাইড্রোলিক সিস্টেম খারাপ হয়ে যাওয়ার মানে হলো সাক্ষাৎ মৃত্যু। এর একটাই অর্থ, এখন প্লেনটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাবে না। প্লেনের লেজের দিকে লাগানো র্যাডারটি প্লেনের হাইট এবং ডিরেকশন কন্ট্রোল করে। এই র্যাডারটি ছাড়া প্লেনের ডিরেকশন কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব নয়। একটি ডানা কাটা পাখির মতো প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে একবার ডান দিক একবার বাঁ দিকে হিলতে থাকে। প্যাসেঞ্জার কেবিনে থাকা প্রত্যেকটি প্যাসেঞ্জার মৃত্যুকে স্বয়ং তাদের সামনে দেখতে পাচ্ছে। যখনই প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে, পাইলট ইঞ্জিনের থার্স্ট বাড়িয়ে প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। প্লেনটি যখন ওপর দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উঠতে থাকে, তখন ইঞ্জিনের থার্স্ট সে কমিয়ে দেয়। এদিকে এটিসি কন্ট্রোল রুম থেকে সমস্ত সময় পাইলটের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পাইলট এবং ফার্স্ট অফিসারের সমস্ত ধ্যান জ্ঞান এখন শুধুমাত্র প্লেনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। সেই কারণে তারা এটিসি কন্ট্রোল রুমের কলটিকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র প্লেনটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল যে কোনো পরিস্থিতিতে। ফ্লাইট ইঞ্জিনিয়ার কেবিন ক্রুকে ইন্টারকমে কল করে প্লেনের পেছনে ঘটে যাওয়া সেই বিস্ফোরণের ব্যাপারে সঠিক জানকারি চায়। কেবিন ক্রু যখন বলে প্লেনের পেছনের বেশ বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমস্ত প্যাসেঞ্জার শুধুমাত্র অক্সিজেন মাস্কের সাহায্যে অক্সিজেন গ্রহণ করছে, তখন ফ্লাইট ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে তাড়াতাড়ি করে প্লেনটি নিচের দিকে নিয়ে যেতে বলে, যাতে কম উচ্চতায় পৌঁছে অক্সিজেন মাস্ক ছাড়াই প্যাসেঞ্জার অক্সিজেন গ্রহণ করতে পারে। দুজন পাইলট কোনো রকম অক্সিজেন মাস্ক না লাগিয়ে প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, তাই তাদের ব্রেনে অক্সিজেনের অভাব দেখা দেয়। হাইপক্সিয়ার কারণে ফ্লাইট ইঞ্জিনিয়ারের কথা তারা কোনোভাবে বুঝতে পারছিল না। পাইলট চেষ্টা করে যাচ্ছিল প্লেনটিকে কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসে সেটিকে যেন সঠিকভাবে ল্যান্ড করানো যায়। পাইলটের এইরকম পরিস্থিতি দেখে ফ্লাইট ইঞ্জিনিয়ার পাইলটের কাঁধ ধরে একটা বড় ঝাঁকুনি দেয়। পাইলটকে অক্সিজেন মাস্ক পরে প্লেনটিকে নিচে নিয়ে যেতে বলে। এরপর পাইলট এবং কো পাইলট অক্সিজেন মাস্ক পরে নেয়। দুজন পাইলট চেষ্টা করে যাচ্ছিল প্লেনটিকে যাতে 10,000 ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসা যায়, যাতে কোনোভাবে অক্সিজেন মাস্ক ছাড়াই অক্সিজেন গ্রহণ করা যায়। কারণ যে কোনো প্লেনে সীমিত অক্সিজেন থাকে, আর সেই অক্সিজেন মাত্র 10 থেকে 15 মিনিট পর্যন্তই চলবে। এরপর প্যাসেঞ্জার কেবিনে লাগানো অক্সিজেনও ধীরে ধীরে শেষ হতে থাকে। অক্সিজেনের অভাবে প্যাসেঞ্জারদের অবস্থাও ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকে। কিন্তু এই মুহূর্তে পাইলটের কাছে সব থেকে বড় পরীক্ষা হলো টেল র্যাডার ছাড়া প্লেনটিকে কন্ট্রোলে নিয়ে আসা এবং সেটিকে সঠিকভাবে ল্যান্ড করানো। যদি সে ইঞ্জিন থ্রাস্ট বন্ধ করে প্লেনটিকে নিচে নিয়ে আসার চেষ্টা করে, তাহলে প্লেনটি স্টল কন্ডিশনে গিয়ে ক্র্যাশ করার আশঙ্কা আরও অনেক বেড়ে যাবে। ফ্লাইট ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে বলল ল্যান্ডিং গিয়ারগুলো ওপেন করে দিতে। ড্র্যাগ ফোর্সে প্লেনটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে। সমস্ত হাইড্রোলিক সিস্টেম খারাপ হয়ে যাওয়ার কারণে ল্যান্ডিং গিয়ারকে সাধারণভাবে ওপেন করা সম্ভব হচ্ছিল না। তাই ক্যাপ্টেন এমার্জেন্সি ল্যান্ডিং গিয়ার নব ব্যবহার করে ল্যান্ডিং গিয়ারগুলোকে ডাউন করে দেয়। সাধারণত কোনো প্লেনে যদি ল্যান্ডিং গিয়ার কাজ না করে, তাহলে এমার্জেন্সি ল্যান্ডিং গিয়ার নব গ্র্যাভিটির কারণে নিচে এসে লক হয়ে যায়। তো ল্যান্ডিং গিয়ার ডাউন হয়ে যাওয়ার কারণে প্লেনটি কিছুটা নিচের দিকে নেমে আসে। কিন্তু এবার ল্যান্ডিং গিয়ারের ড্র্যাগ ফোর্সের কারণে প্লেনের রোলিং মোশনকে কন্ট্রোল করা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে ক্যাপ্টেনের পক্ষে। ক্যাপ্টেন এটিসি কন্ট্রোল টাওয়ারে কল করে বলে যে তারা টোকিও এয়ারপোর্টে ফিরে আসছে।
ক্যাপ্টেনের কথা শুনে কন্ট্রোল রুমের লোকেদের আর বুঝতে বাকি থাকে না প্লেনটি বড় বিপদের সম্মুখীন হয়েছে। ইঞ্জিন থ্রাস্ট কন্ট্রোল করে প্লেনটিকে ধীরে ধীরে নিচের দিকে নামানোর চেষ্টা করে চলেছেন ক্যাপ্টেন। সেই সময় টোকিও শহরের বাসিন্দারা আকাশে একটি নিয়ন্ত্রণ হারানো প্লেনকে উড়তে দেখে চমকে ওঠেন। তাদের মধ্যে কিছু মানুষ এই ভিডিওটি ক্যাপচার করেছিলেন, যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্যাপ্টেন অনেকভাবে চেষ্টা করে প্লেনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং ধীরে ধীরে ল্যান্ড করানোর চেষ্টা করছেন, কিন্তু ভাগ্যে বোধহয় অন্য কিছুই লেখা ছিল। প্লেনটি যত নিচে নেমে আসছিল, ক্যাপ্টেন ককপিটে বসে তার সামনে বড় বড় পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছিলেন। বিপদের মুখে আরও বড় বিপদ। রাডার ছাড়া প্লেনের ডিরেকশন চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে বলেন ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে দিতে এবং প্লেনটিকে ওপরের দিকে নিয়ে যেতে বলেন। ফার্স্ট অফিসার যখনই ইঞ্জিন থ্রাস্ট পুরোপুরিভাবে বাড়িয়ে দেয়, প্লেনটি পুরো দমে ওপর দিকে যেতে থাকে। এত দ্রুত গতিতে প্লেনটি ওপর দিকে উঠে যাচ্ছিল যে ক্লাইভ অ্যাঙ্গেলটি 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। এবার প্লেনটি স্টল সিচুয়েশনের মধ্যে চলে যেতে থাকে। কন্ট্রোল স্টিক দ্রুত গতিতে ভাইব্রেট হওয়ার সাথে সাথে ককপিটের ভেতরে স্টল ওয়ার্নিং অ্যালার্ম বাজতে থাকে। দুজন পাইলটই এটা বুঝতে পারছিলেন যে অতি শীঘ্র তাদের কিছু না কিছু একটা করতে হবে। ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে বলে ফ্ল্যাপস লো করে দিতে, এই ড্র্যাগ ফোর্সে যাতে প্লেনটিকে লেভেলের মধ্যে নিয়ে আসা যায়। ক্যাপ্টেন তাই করলেন। এরপর প্লেনটি ধীরে ধীরে সোজা হতে থাকে। প্লেনে ব্লাস্ট হওয়ার পরেই প্রথমবার প্লেনটি একটু হলেও নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। ক্যাপ্টেন একটু স্বস্তি বোধ করল। তারা ভাবছিল প্লেনটি হয়তো তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। যে ফ্ল্যাপসটি প্লেনটিকে সোজাভাবে উঠতে সাহায্য করছিল, সেটি তাদের কাছে বিরাট বড় সমস্যার কারণ হয়ে দেখা দেয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকার বদলে ফ্ল্যাপস এক্সট্যাম্প হতে থাকে। প্লেনটি দ্রুত গতিতে ডান দিকে ঝুঁকে যেতে থাকে। প্লেনটি দ্রুত গতিতে পাহাড়ের চূড়ার দিকে নামতে থাকে। পাহাড়ের চূড়ার এত কাছাকাছি এসে প্লেনটিকে নিয়ন্ত্রণ করা যেন একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দুজন পাইলটের পক্ষে। এবার প্লেনের ডান দিকের ডানাটি পাহাড়ের চূড়ার সঙ্গে ধাক্কা খায়। এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটি সামনে থাকা আরও একটি পাহাড়ের চূড়ায় এসে আছড়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী সমস্ত কিছু শেষ করে দেয়। এই দুর্ঘটনার প্রায় 1 মিনিট পর সেখানে উঠতে থাকা জাপানি এয়ারফোর্সের একটি এয়ারক্রাফট এটিসি কন্ট্রোল রুমে কল করে ধ্বংসস্তূপের কথা জানায়। এরপর এটা কনফার্ম হয়ে যায় যে এই প্লেনটি ক্র্যাশ করে গেছে। এত বড় দুর্ঘটনার পরেও 524 জন প্যাসেঞ্জারের মধ্যে 4 জন এখনও জীবিত ছিল, মানে তারা কোনোভাবে নিঃশ্বাস নিচ্ছিল। সেই 4 জন মানুষকে তাড়াতাড়ি করে হসপিটালে পাঠানো হয়। মানব ইতিহাসে ঘটে যাওয়া সব থেকে ভয়ানক প্লেন ক্র্যাশের ঘটনাগুলোর মধ্যে এটি হলো অন্যতম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।